ভিডিওটা দেখলেন আপনারা, দৌড়ানোর ভিডিও, কয়েকজন সামনে দৌড়াচ্ছিল। এটা কারা জানেন? বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভাঁড় গদা নাহিদ। তো গদা নাহিদকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য, হিরোইজম দেখানোর জন্য। মানে মানে বলে না যে চুররে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে, প্রহরা দে, ঠিক তেমনটাই। মানে পুলিশ সেনাবাহিনীকে পিটাইছে, আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে। একটা ভিডিও দেখবেন, দেখেন। ইস, একদম এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এরকম গুইনা গুইনা 6 থেকে 7টা থাপড় মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ, উর্ফে গোপাল ভাঁড় নাহিদ, উর্ফে পেট মোটা নাহিদ। প্রিয় দর্শক, এরা নাকি করবে দেশ শাসন, এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী। এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে। সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসিরউদ্দিন পাটোয়ারি। আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে ডারবি নাসির, আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে। তো ভাইয়া, তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া? তোমার কয়জন লোক আছে ভাইয়া? এরকম বাটপার নেতা আওয়ামী লীগেও কিছু ছিল। কর্মীর জায়গায় কর্মী নাই, নেতার জায়গায় নেতার ঠিক নাই। মানে 10টা 5টা কর্মী নিয়ে মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটায় ফেলতো, ছিঁড়ে ফেলতো, এটা করবো সেটা করবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। আওয়ামী লীগের মধ্যে এরকম বাটপার কিছু নেতা ছিল। এমনটা নেতা বিএনপির মধ্যেও কিন্তু আছে। ভাইলেন না যে বিএনপির মধ্যে নাই, বিএনপির মধ্যেও আছে। মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু ইউনূসের সামনে গিয়ে খায় মুলার জুস। এইটা হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র। তো এরাও ঠিক যেই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ বিশাল বক্তব্য দিচ্ছে, আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। আপনি বিএনপি হতে পারবেন, আপনি জামাত হতে পারবেন, কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না। মানে আওয়ামী লীগের নাম শুনলেই একটা কষা কষা অবস্থা শুরু হয় এদের মধ্যে। কি একটা অবস্থা ভাই, কি একটা পরিস্থিতি, দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুড়ে ফেলছে, মুখের স্ট্রাকচার শেপ ম্যাপ একদম এবড়ো থেবড়ো বানাই দিছে। এবং পাবনাতে জুলাইয়ের যে শহীদ হয়েছে, মানে মরছে আর কি, বেটিকুলাস প্ল্যানের শিকার হয়েছে 7.6 দিয়া, এদের একটা স্মৃতিসৌধ বানাইছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানাইছিল। এটা এই যে মাইলস্টোন ইস্যুতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একাধিক ইস্যু নিয়ে, এরা ভেঙে ফেলছে। সারা দেশে গতকাল এই ইস্যুগুলো ঘটেছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এদের এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে দাঁড়াবে? হাসনাত আব্দুল্লাহ পেছনে 10টা লোক নাই ভাই, কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই, এমন উচ্চ বাচ্চ বিনিময় করে ভাই, মনে হয় দেশটাকে কিনে ফেলছে। মনে হয় দেশের অর্ধেক মালিক হাসনাত সার্জিস গংরা। দর্শক, গতকালকের যে থাপড়গুলা লেগেছে গালে, খেয়েছে নাহিদ ইসলাম, এটা দেখার পর আপনাদের কি অনুভূতি, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের সেই অনুভূতি, সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল, আর উন্মুক্ত আছে, কোনো রেস্ট্রিকশন নাই, যা ইচ্ছে তাই বলতে পারেন। আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা, এবং তারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা, দেখা যাক। আর প্রধান উপদেষ্টা ক্ষণে ক্ষণে নাটক রচনা করেন, কোনো ধরনের সমালোচনা, সরকারের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তিনি বলেন যে আমি আর থাকবো না এই পদে। বারণ করেছে কে? চলে যান, চলে যাওয়ার সময় এসে গেছে। এমন একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে, না না, আপনাকে যেতে দেওয়া হবে না। নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। প্রকাশ্যে এখন কথাগুলো বলতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত 2-3 দিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে, হৃদয়ে, তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে? তাইনি তো। আমি শুধু প্রতিটি ঘন্টা গুলি, 3 দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল। এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার, দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না। এমন রাজাকে আমরা আর কোথাও, মানে আর কখনো পেয়েছি দেশে? নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন, চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন। ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো 30শে জুলাই, 5 আগস্ট যেই সরকারের পতন হলো, সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার 4 দিন আগে 30শে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে। তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল, তারপরেও তিনি গিয়েছিলেন। আর এই যে কথিত শান্তিতে বিজয়ী, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস,
তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত, এখনো পর্যন্ত? জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসান আব্দুল্লাহ মুখ ফসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে। এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়ঙ্কর দুর্ঘটনা, এই বিষয়ে তার কোনো রোল আপনারা দেখেছেন? অর্থাৎ স্বজনপ্রীতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, তার উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত 1 বছর ধরে পাচ্ছি। এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন। যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন, যতই পরাশক্তিগুলো আপনার পিছিয়ে থাকুক না কেন, মানুষ যখন ফুসে উঠবে তখন কেউই পালানোর পথ খুঁজে পায় না। এবং এই যে হাসান আব্দুল্লাহ যে কথাগুলো বললেন, আপনার কি মনে হয় যে এগুলো আসলেই তারা বিরোধিতা করছে সরকারের? না, এগুলো নাটকের একটি অংশ। তাদের কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলছি, যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এই এনসিপি নেতারা গিয়ে তারা আবার এক ধরনের হুমকি ধামকি দেয়, না পদত্যাগ করা যাবে না, আপনি আসছেন অমুক কাজ করতে, আপনি আসছেন তমুক কাজ করতে, এগুলো শেষ করে যেতে হবে। কি যে এক গেরা করে পড়েছি আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে কুলুপ পেটেছিলেন, এখন তারা কথা বলছেন। সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ, তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম: সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই। এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটি সরকার রয়েছে। চরম বাস্তবতা সম্পন্ন একটা কথা। তিনি বলছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। অধ্যাপক দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন আমরা জাতীয় সংকটে পড়েছি। বাইরের দেশে হস্তক্ষেপ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ক্লাসরুমে ছেলেদের ফিরে না যাওয়া, এসব সংকট অত্যন্ত ঘনীভূত। অর্থনীতিবিদ মাহা মির্জা, তিনি বলছেন সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপি নিয়ে কিছু বললেই অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদের আক্রমণ করা হচ্ছে। এর প্রতিটি কথাই তো একেবারে স্পষ্ট আমরা দৃশ্যমান দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গত 365 দিনে একটি বারের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে একবারের জন্য ট্রু শব্দটি উচ্চারণ করেননি। তিনি শুধু ব্যবসায়ী হতে শেখান, উদ্যোক্তা হিসেবে শেখান। এই ব্যক্তির কাছে আমরা কি আশা করতে পারি? আমরা নিশ্চিত আর বেশি দিন নয়, আর কিছু অল্প দিন থাকলেই দেশে যা ক্ষতি হওয়ার হয়ে যাবে, কথা এখন স্পষ্ট করে বলতে হচ্ছে আমাদেরকে, এবং তা প্রমাণিত হচ্ছে। ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে, ডক্টর ইউনূসের পতন অনিবার্য। কিন্তু ডক্টর ইউনূস তার পতন ছাড়াও সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে একটি সুন্দর নির্বাচন দিয়ে সরে আসতে পারবে। সেই নির্বাচনটা কেমন হতে হবে? সম্মানের সহিত যদি সরে আসতে হয়, সেই নির্বাচনটা হতে হবে প্রথমত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে, এবং বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। যারা অপরাধী না, যাদের নামে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স নেই, তাদেরকে। এবং নির্বাচনের একটা ডেট, ফিক্সড ডেট ঘোষণা করতে হবে। তার আগে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি এবং যত দল আছে সকল দল নির্বাচনের আগে তাদের প্রচার প্রচারণা কোনো বাধা ছাড়াই করতে পারবে। সেভাবে যদি তিনি করতে পারেন, একটি সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে পারেন, তাহলে পৃথিবীর সকল দেশ থেকে বাহাবা পাবেন, এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে বাহাবা দিবে, এবং আওয়ামী লীগের মনে ওনার প্রতি যা ক্ষোভ আছে সকল কিছু চলে যাবে। উনি খুব সুন্দরভাবে সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে বিদায় নিতে পারবে। এটা যদি না করে, তিনি যদি চিন্তা করে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি নির্বাচন দিয়ে দিবে গতানুগতিক, সেই নির্বাচনে কিন্তু তিনি বিএনপিকে হইতে কিন্তু নাও দিতে পারে। তিনি জামাত, এনসিপি আর অন্যান্য ইসলামিক দল মিলে যে জোটটা হবে সেই জোটটাকে ওই দিনের ভোট রাতের ভোট দিনে করে সিস্টেমেটিক ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হয়তো তাদেরকে জিতিয়েও দিতে পারে। তখন কিন্তু দেশের মধ্যে একটা গোলযোগ লেগে যাবে। আর তা না হলে বিএনপি তাদের কেলিবার দিয়ে যদি নির্বাচনে তারা জয়লাভ নিজেদেরকে করিয়ে নিতে পারে, সেটাও একটা ক্রেডিটের বিষয়। কিন্তু এটা সম্মানজনক ভাবে
ওই নির্বাচন হলে আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূস বিদায় নিতে পারবেন। আর তৃতীয় আরেকটা ব্যাপার হতে পারে, ডক্টর ইউনূস নির্বাচন না দিয়ে বাংলাদেশে এনসিপি এবং জামাত আরো অন্যান্য দলগুলো দিয়ে আবার ওদের মিলিটেন্ট বাহিনী দিয়ে মব বাংলাদেশে চালু রাখবে এবং নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন ধরনের গন্ডগোল বাংলাদেশে লাগিয়ে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে তুলে নির্বাচনের পরিবেশ রাখবে না, যতদিন পর্যন্ত এনসিপি জামাত বাংলাদেশে অনেক বড় দলে উঠবে না এবং শক্তিশালী দলরূপে পরিণত হবে না। আর ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে। এই চিন্তাও যদি থাকে তাহলে কিন্তু ডক্টর ইউনূসের সাথে বিএনপি একটা ক্লাস সৃষ্টি হবে শেষ পর্যন্ত। যতই ধৈর্য ধরুক আওয়ামী লীগের একটা ক্লাস সৃষ্টি হবে, তখন কিন্তু পতন 100% অনিবার্য হয়ে যাবে। কিন্তু তারপরও ক্লাসটা অনেক লং টাইম ধরে চলতে পারে। এখন ডক্টর ইউনূসের কাছে অপশন 3টে আছে। তিনি কি প্রথম অপশন চুজ করবেন, আওয়ামী লীগ বিএনপি জামাত এবং অন্যান্য সকল দল মিলে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তার সম্মান ধরে রেখে বিশ্বের কাছে ভাবা পাবেন, নাকি দ্বিতীয় অপশন চুজ করবেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখে এবং নিবন্ধন বাতিল করে একটি নির্বাচন দিয়ে সেটাতে বিএনপিকে জিততে না দিয়ে জামাত এবং এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল জোটকে জিতিয়ে দিবেন। আর তৃতীয় অপশন হচ্ছে তিনি জানে তার একটা রিস্ক আছে পতন অনিবার্য এবং হয়তো বিদেশে পালিয়ে না যেতে পারে, শেষ বয়সে গাদ্দাফির মতো অবস্থা হতে পারে, গণতলায় মারাও যেতে পারে। সেটাকে চুজ করবেন জামাত এবং এনসিপি কে আরো বেশি শক্তিশালী করার জন্য বাংলাদেশে মব ভায়োলেন্স তৈরি করে রেখে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি না ক্রিয়েট করে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকার চেষ্টা করবেন। বাকিটা ডক্টর ইউনূসের হাতে। তিনি কি খুব তার পতন খুব ভয়াবহভাবে করবেন, নাকি সম্মানজনকভাবে বিদায় করবেন, নাকি একটা পাতানো নির্বাচন দিয়ে জামাত ইসলামী এনসিপি এবং ইসলামিক দলকে ক্ষমতায় আনবেন? আপনাদের কোনটা মনে হয়, উনি কোনটা? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।